স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মোচ্ছেকে, সাথে আছে আমি শামীম জাহিদ। সম্প্রতি ডলারের বিপরীতে রেকর্ড দরপতন হয়েছে ভারতীয় রুপির। এতে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষতির আশঙ্কা প্রকাশ করেন বাংলাদেশের রপ্তানিকারকরা। আজ আমাদের আলোচনার বিষয় ভারতীয় রুপির দরপতন এবং বাংলাদেশের রপ্তানি। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজেএমই এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ এবং বাংলাদেশ ভারত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি দেওয়ান সুলতান আহমেদ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখেন একটি প্রতিবেদন। ডলারের বিপরীতে অব্যাহতভাবে কমছে ভারতীয় রুপির মান। একদিনের ব্যবধানে দরপতনের নতুন রেকর্ড হয়েছে মঙ্গলবার। এদিন ভারতের ডলারের দাম আগের দিনের চেয়ে 1.88 রুপি কমে বিনিময় হয়েছে 66.08 রুপিতে। আর ভারতীয় মুদ্রার এই দরপতনে উদ্বিগ্ন বাংলাদেশের রপ্তানিকারকেরা। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় সমস্যা হবে আন্তর্জাতিকভাবে আমরা যে রপ্তানিগুলো করে থাকি, যে পণ্যগুলি, সেগুলো কিন্তু আমাদের প্রাইস সক্ষমতা কমে আসবে। যেখানে ইন্ডিয়ান এক্সপোর্টাররা সব ধরনের, তাদের কিন্তু সক্ষমতা বৃদ্ধি পাবে। রপ্তানির পাশাপাশি ভারত থেকে আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সেখানে ইনফ্লেশন যত বেশি হবে তত প্রাইস বেড়ে যাবে। সে প্রাইস ওখানে আমাদের ইম্পোর্টেড র ম্যাটেরিয়ালসের দাম যদি বেশি পড়ে যায়, তাহলে এখানে কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। স্বাভাবিকভাবে আমাদের কমোডিটিজের উপরে এফেক্ট হবে। যেমন কিছুদিন আগে অনিয়ন্সের দাম হঠাৎ বেড়ে গেল। ঠিক আছে, কেন বেড়ে গেল? অনিয়ন্সের প্রাইস ওরা এক্সপোর্ট প্রাইস বৃদ্ধি করে দিচ্ছে, যেহেতু ওদের রুপি ফল হয়ে গেছে। বিনিময় হারে কিছুটা সুবিধা দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন রপ্তানিকারকেরা। উমর নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। যারা দেওয়ান সুলতান আহমেদ এবং জনাব আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব পারভেজ, আমাদের প্রতিবেদন দেখলাম যে রুপির যে দর পতন হচ্ছে, এতে আমাদের যারা আমদানিকারক মূলত তারা বলছেন যে আমাদের টাকার ডলার এগেন্সে ডিভ্যালুয়েট করা হোক। অবভিয়াসলি একটা বড় যুক্তি হচ্ছে এখানে আমাদের প্রাইস কম্পিটিটিভ বাড়বে ইন্ডিয়ার তুলনায়। কিন্তু একটা কারণ মানুষের বলে থাকেন, যেটা হচ্ছে যে আমাদের অধিকাংশ সব দেশটাই হচ্ছে আমদানি নির্ভর। সেক্ষেত্রে আমাদের ওই প্রোডাক্টের দাম দেশীয় বাজারে আসলে বেড়ে যাবে কিনা, তখন কোনটা আসলে মিসম্যাচ করা উচিত, মানে ঠিক করা উচিত কোনটা? ধন্যবাদ। এখানে আসলে দুইটা জিনিস। একটা হলো ওদের কারেন্সি দিনকে দিন উইক হয়ে যাচ্ছে, আরেকটা হলো আমাদের কারেন্সি স্ট্রং হচ্ছে। এবং আপনি একটা সাইড খালি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের অবস্থানটা আপনি দেখছেন আর কি, আর আমি দেখতে চাইলেও গোটা অবস্থান। আমি যদি ইন্ডিয়ান সাইডটাও বলি, ইন্ডিয়াতে কারেন্সি উইক হয়ে যাওয়া মানে হলো যে আমাদের কম্পিটিটিভনেস আমরা হারিয়ে ফেলছি এক্সপোর্টের ক্ষেত্রে। এবং এই জন্য হারাচ্ছি যে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে তিনটা সমস্যা আমরা কিন্তু ফেস করছি। একটা আপনারা জানেন সাভারের কেস, সাভার তাজরিনের একটা, এটা নিয়ে কিন্তু ইন্টারন্যাশনালি বাংলাদেশ অলরেডি এটা বিরাট ঝুঁকির মধ্যে আছে। এখানে কমপ্লায়েন্স অ্যালায়েন্স হয়ে গেছে, এখানে সেফটি অ্যাকর্ড হচ্ছে, ওরা আসবে। সো এখানে একটা কিন্তু বড় সমস্যা হয়ে গেছে। সেকেন্ড হলো যে আমাদের সামনে ইলেকশন, এবং ইলেকশনে এটা কোন দিকে যাবে, এটাও কিন্তু একটা বিরাট সমস্যা। থার্ড হলো আমাদের কারেন্সি স্ট্রং হয়ে যাওয়াতে আমাদের কিন্তু কস্ট অনেক হাই হয়ে যাচ্ছে। এখন ইন্ডিয়া কিন্তু চেষ্টা করছে যে কিভাবে গার্মেন্টস সেক্টরকে ওরা আরো শক্তিশালী করতে পারে এবং এক্সপোর্ট আরো বাড়াতে পারে, কারণ এটার সাথে এমপ্লয়মেন্ট যুক্ত আছে। এবং ইন্ডিয়া কিন্তু আপনারা দেখেছেন যখনই সাভারের প্রবলেম শুরু হয়ে গেল, এরপর কিন্তু ইন্ডিয়া টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অ্যাসোসিয়েশন খুব অ্যাক্টিভ হয়ে গেছে, এবং ওদের সরকারও কিন্তু বেশ কনফিডেন্ট যে ওদের এক্সপোর্ট কিন্তু বাড়ছে, এবং ওদের কিন্তু এক্সপোর্ট বেড়েছে। এবং সেই অনুযায়ী ওরা কিন্তু টার্গেটও কিন্তু ফিক্সড করেছে, এবং ইন্ডিয়া ওদিকে প্রচণ্ড রকম অ্যাটেনশন দিচ্ছে। এবং আমরাও কাস্টমারের যখন সাথে কথা বলি, আমরা দেখি যে অনেক নিট আইটেম এবং ওভেনও কিন্তু অনেক আইটেম কিন্তু আস্তে আস্তে কিন্তু ইন্ডিয়াতে প্লেস করছে, কারণ কাস্টমার বাংলাদেশের এই পরিপ্রেক্ষিতে এমনি একটু কিন্তু ভয় পাচ্ছে। সেখানে বর্তমানে আমরা যারা অর্ডারগুলি নিচ্ছি, তারা কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু আর প্রাইস নিয়ে কাস্টমারের সাথে বেশি কথা বলতে পারছি না। সো কাস্টমারের সাথে প্রাইস নিয়ে কথা না বলতে পারি, তখন আমি কিন্তু আমার কথা সে শুনছেও না। সো আমার থেকে কিন্তু অর্ডারগুলি তখন আস্তে আস্তে কিন্তু ওদিকে কিন্তু শিফট হচ্ছে, এবং এটা কিন্তু একটা ডিফিকাল্ট পার্ট। আবার ইম্পোর্টের ক্ষেত্রে যদি আমি দেখি, আমরা এই টেক্সটাইল এবং আরএমজি সেক্টর ইন্ডিয়া থেকে বোধহয় বাংলাদেশ
ইয়া করে, ইম্পোর্ট করে $5 বিলিয়ন। 5 বিলিয়ন। তার একটা মেজর অংশ কিন্তু সুতা। সুতা কিন্তু বাংলাদেশ ইম্পোর্ট করে, তুলা কিছু করে, এবং সুতা কিন্তু প্রচুর সুতা এই আমাদের সেক্টরগুলিতে লাগে, নিটিং এ লাগে, আমাদের ওভেন সেক্টরে কিন্তু লাগে। ফরচুনেটলি আর আনফরচুনেটলি ওরা কিন্তু এই সুতার দাম কিন্তু আর কমায় না। ওরা বলছে যে ওখানে তুলা নিয়ে সে 2010 সালের মতন ওখানে একটা খেলা হচ্ছে, সো ওরা ওদের এই সুতার দাম কিন্তু কমাতে পারছে না। সো আমরা যে ওই বেনিফিটটাও যে পাবো, সেই বেনিফিটটা কিন্তু এই সেক্টর কিন্তু নিতে পারছে না। ধন্যবাদ চৌধুরী। আমি ফিরে আসবো জনাব দেওয়ান সুলতান, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি আমাদের প্রতিবেদন দেখছিলেন, আপনি বলছিলেন যে এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ ওখান থেকে যে পণ্য বাংলাদেশ নিয়ে আসবে, আমদানি করে নিয়ে আসবে, সেখানেও একটা ইম্প্যাক্ট পড়বে, দামে বাড়বে। এখানে আসলে আপনি পরিষ্কার করে বলবেন কি? পারভেজ যেটা বলছে, এখানের মধ্যে আমাদের একটা অ্যাডভান্টেজও আছে, কিন্তু ওদের ডিভ্যালুয়েশনের কারণে আমরা যে ইম্পোর্ট করব, ইম্পোর্টে যদি আমরা মনে করেন যে 10% ডিসকাউন্ট যদি আমরা পাই, তাহলে 5 বিলিয়নে মনে করেন আমরা $500 বিলিয়ন আমরা কিন্তু বেনিফিট পাই। $5 বিলিয়ন না, 5 বিলিয়ন, 5 বিলিয়নের 50 মিলিয়ন, $500 বিলিয়ন আমরা নিয়ারলি $500 বিলিয়ন আমরা বেনিফিশিয়ারি হব ইম্পোর্টের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের অ্যাডভান্টেজ হবে, সেটা হলো যে কস্ট কম্পিটিটিভনেসে যেসব কমোডিটিগুলা আমরা সেম কান্ট্রিতে এক্সপোর্ট করি, তারাও এক্সপোর্ট করে, সেই এক্সপোর্টে কিন্তু আমরা উইল বি কম্পিটিটিভ। ঠিক আছে, যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু এই পয়েন্টে কিন্তু আমাদের একটা বেনিফিট আছে। আর আমরা আরএমজি আমাদের টোটাল এক্সপোর্টে $120 মিলিয়ন আমাদের এক্সপোর্ট কম হবে, সেখানে আমরা ধরেন $10 মিলিয়ন লস করি। তো লসের তুলনায় কিন্তু আমদানিতে আমরা কিন্তু সেটা কভার করে আমাদের আরো মোর বেনিফিট হবে। এখানে কিন্তু আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। আচ্ছা, যেসব কমোডিটি ইন্ডিয়ান আমরা এক্সপোর্ট করি সেম কান্ট্রিতে, সেই কমোডিটিগুলো কিন্তু আমাদের কম্পিটিটিভ হবে বর্তমান তাদের পজিশনের জন্য আর কি। সেজন্য বলতেছি যেটা একদিকে আমরা খুব একটা কিন্তু লসে যাব না, মানে এক্সপোর্ট যদি আমাদের $120 মিলিয়ন কম হয়, ইম্পোর্টে আমরা যে বেনিফিট পাবো এবং আমাদের এক্সপোর্টে, কিন্তু এক্সপোর্ট যদি কম হয় বা এক্সপোর্ট মার্কেট যদি আমরা হারিয়ে ফেলি, সেই মার্কেটটা আসলে আমরা কি পরে ধরতে পারবো কিনা? না, এক্সপোর্ট মার্কেট আপনার হারানোর কোনো সম্ভাবনা নাই, বিকজ আমার সাথে কম দামে তো ভারত দিতে পারতেছে না, নো স্কোপ তার, সে দিতে পারবে না। ওনার সাথে আমি কিন্তু কিছু জিনিসে ডিফার করি আর কি। সেটা হলো একটা ডিফার করি এই জন্য যে এক হলো যে ইন্ডিয়া কারেন্সি যখন এত উইক হয়ে আসে, তখন অটোমেটিক্যালি ওরা কিন্তু কম্পিটিটিভ হয়ে যায়, এবং ওদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার থেকে আরম্ভ করে এফিসিয়েন্সি লেভেল যদি ধরা হয়, বাংলাদেশ থেকে কিন্তু মাচ বেটার, তারা অনেক বেটার। হ্যাঁ, ওদের সরকার থেকে ইনফ্রাস্ট্রাকচার থেকে আরম্ভ করে সব ধরনের কিন্তু সাপোর্ট কিন্তু ওরা দিয়ে যাচ্ছে। আচ্ছা, আর অন দ্য আদার হ্যান্ড যে আপনি দেখেন যে আমরা যে জিনিসগুলি ওখান থেকে ইম্পোর্ট করি, একটা হলো ফর্মাল সেক্টর, একটা হলো ইনফর্মাল সেক্টর। আমি সেদিন ওই রাইস মিল অ্যাসোসিয়েশন লোকদের সাথে আলাপ করতেছিলাম, ওরা বলতেছে যে ইন্ডিয়ার এই কারেন্সি উইকের জন্য ওরা ধরা খেয়েছে। আমি কেন আপনি ধরা খেলেন? কয় যে ওখান থেকে সমানে এখন রাইস ঢুকতেছে এবং বাংলাদেশে ইনফর্মালি, এবং এগুলি সব কিন্তু ওদেরকে সস্তা দামে ছেড়ে দিতে হচ্ছে, দে আর লুজিং। সো বাংলাদেশ যখন ইনফর্মাল সেক্টরই কিন্তু আসলে বেশি আমাদের এফেক্ট হয়, এবং বাংলাদেশে কিন্তু সেই জায়গায় কিন্তু বাংলাদেশ খুব একটা বেনিফিট কিন্তু নিতে পারছে না। কিন্তু হ্যাঁ, ফর্মালি আসে আমরা দেখি $5 বিলিয়ন, বাট ফর্মাল সেক্টরটা কিন্তু পার্সেন্টেজ যদি ধরা হয় ইনফর্মালের সাথে, এটা কিন্তু খুব একটা মানে আমি মনে করি যে এটা ইম্প্যাক্টটা কিন্তু বাংলাদেশের খুব একটা বেশি হবে না। আবার অন দ্য আদার হ্যান্ড দেখেন আজকে এক্সপোর্ট জুট কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সপোর্টেবল, ওদের জন্য এক্সপোর্ট বেশি হয় কিন্তু ইন্ডিয়াতে। বাংলাদেশের যে জুট, র জুট বলে না ইয়া জুটগুলি বলেন, মেজরিটি ইন্ডিয়াতে যায়। এখন ইন্ডিয়া কারেন্সি স্ট্রং হয়ে উইক হয়ে যাওয়াতে ওদের জন্য এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। আমার কিন্তু জুট সেক্টরে কিন্তু এক্সপোর্ট কমে যাচ্ছে, তাদেরকে কি হচ্ছে, আমার ইন্ডাস্ট্রিগুলি কিন্তু 12টা বাজছে, যেখানে আমার এমপ্লয়মেন্ট। আমরা দেখছিলাম বিভিন্ন পত্রপত্রিকা যেখানে ইন্ডিয়ান যারা ইম্পোর্টার, তারা আমাদের এক্সপোর্টার এক ধরনের চাপ দিচ্ছে যে প্রাইস কমানোর কথা। জনাব দেওয়ান সুলতান, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে একটা, যে আমরা সাধারণত যে পণ্যগুলো ভারত থেকে আমদানি করে নিয়ে সেখানে সে দেশে, সেইটার দামের কোনো ইম্প্যাক্ট খুচরা বাজারে এখনো পর্যন্ত পড়েনি। যেটা হয় যে যেহেতু টাকার সাথে ওদের রুপির এখন একটা বেশ সমান সমান অবস্থা আছে, এইটা কি কেন পড়ছে না বা আদৌ পড়বার সম্ভাবনা আছে কিনা? আসলে না, টাকার সাথে রুপি এখন তো কোনো ইয়ে নাই। আপনার জিনিসটা আপনি ওদের তো ওরা ওদের ইনফ্লেশনের দাম বাড়িয়ে দিয়েছে। ইয়েস, ওরা 20% ডিভ্যালুয়েশন হচ্ছে তাদের। আপনি আচ্ছা, টোটাল 20%।
তো সেখানে আপনি আমার কারেন্সি তো তার চেয়ে অনেক স্ট্রং এখন। তো কাজে আমি আমদানিতে আমি প্রফিট করবো, আমদানিতে আমি লস করবো না, আমি লস করবো এক্সপোর্টে। আচ্ছা, এবং টোটালি আমরা যেটা ক্যালকুলেট করছি তাতে আমার $120 মিলিয়ন এক্সপোর্ট কম হবে এই পজিশনে, কারেন্সি আর কি। আচ্ছা, কমোডিটি সেম যাবে। কমিটি সেম যাবে। হ্যাঁ, আসলে আনফরচুনেটলি আমরা যে ডিসকাশনটা করতেছি এটা কিন্তু খালি ইন্ডিয়া আর বাংলাদেশেরটা দেখছি না, আমরা আমরা দেখা উচিত না, আমরা দেখা উচিত না, আমরা হ্যাঁ, overall আমাদের global কিন্তু পরিস্থিতি ওভারঅলের দিকে কিন্তু এখন ভাবতে হবে। অ্যাটেনশন দেওয়া উচিত যে বাংলাদেশের কি হচ্ছে। আজকে কারেন্সিটা, বাংলাদেশের কারেন্সি ইজ বিকামিং ভেরি স্ট্রং, ওদিকে ইন্ডিয়ার কারেন্সি, ইন্দোনেশিয়ান কারেন্সি সব কিন্তু উইক হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলি কিন্তু সব কিন্তু বেসড অন দ্য ম্যানুফ্যাকচারিং, এবং এখানে কিন্তু একটা এমপ্লয়মেন্টের একটা কিন্তু বিরাট ব্যাপার রয়ে গেছে, কিন্তু এটার সাথে কিন্তু এটা সম্পৃক্ত। আজকে দেখেন যে আমরা সবাই কিন্তু চুপচাপ বসে আছি, কারেন্সি যে স্ট্রং হয়ে গেছে বাংলাদেশের কারেন্সি, ইম্পোর্টে যেটা উনি বারবার বলার চেষ্টা করছে যে ইম্পোর্টে একটা বেনিফিট। আপনি কি এই পর্যন্ত এই 82 থেকে যে এটা 77-এ আসলো, আপনি কি লোকাল মার্কেটে কোনো আইটেমে এর কোনো বেনিফিট পাইছেন? আমরা পান নাই। আমরা এই প্রশ্ন উত্তর খুঁজে, আমাদের সময় হচ্ছে বিরতি যাবার, বিরতি ফিরে এসে আমরা এই প্রশ্ন উত্তর খুঁজবো। এখানে সময় হলে একটু বিরতি যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খতম হস্তের মধ্যে। আজ আমরা কথা বলছি ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএমই এর সাবেক সভাপতি আনোয়ার আলম চৌধুরী পারভেজ এবং ভারত বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি দেওয়ান সুলতান আহমেদ। জনাব আহমেদ এবং জনাব চৌধুরী, আপনার স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব আহমেদ, আমরা বিরুদ্ধে যাবার আগে কথা বলছিলাম, যেখানে জনাব চৌধুরী বলছিলেন যে এই যে বাংলাদেশি টাকা শক্তিশালী ডলারের এগেনস্টে, এর এন্ড যে বেনিফিট কনজিউমারদের পাওয়া উচিত সেটা পাচ্ছেন না আমার বাংলাদেশি কনজিউমাররা। আপনার কি এটার সাথে একমত এই বিষয়ের সাথে? কনজিউমার একেবারে পাচ্ছে না, এটা একদম, এটার সাথে আমি সম্পূর্ণ একমত না। আচ্ছা, এখন আপনি দেখেন, সিম্পল ব্যাপার দেখেন, অনিয়ন্স এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে ইন্ডিয়ার কথা বলেই একদিনে কিন্তু পেঁয়াজের দাম 80 টাকা করে ফেললো ট্রেডার্সরা। রাইট। আমরা শুধু অনিয়ন না, আমরা কথার কথা বলছি, আমরা তো অন্য অনেক জিনিসটা কিভাবে, তারপর যখন টিসিবিএন যখন 47 টাকা করে যখন বিক্রি করা শুরু করলো, তখন কিন্তু 55-60 কিন্তু চলে আসলো। এই যে জিনিসটা আপনি কি যেই অনিয়ন্সটা তারা 80 টাকা বিক্রি করছে, সেটাই কিন্তু তারা পরবর্তীকালে আবার 55-60 টাকা কিন্তু বিক্রি করছে, সেম গ্রুপ অফ। এখন এখানে আপনি কনজিউমাররা বেনিফিট যেটা পাওয়া দরকার সেটা সব ক্ষেত্রে 100% পাবে না, বাট ইন সাম কেসেস পাবে, কারণ সব ট্রেডার্স আর ডিজনেস না, সব ট্রেডার্সে মনে করেন যে সুপার প্লাস প্রফিট করে না। এটা কিন্তু আমরা তো কখনো দেখি না, বা একটা পণ্যের দামের খুব যে একটা পার্থক্য দেখি না, 10 টাকা বা 11 টাকা, কিন্তু সেই অর্থে তো আসলে কোনো সেটা বলে তো বাংলাদেশে আপনি অনেক কিছুই বলতে পারেন, আমরা অনেক কিছু ডিউটি ট্যারিফ তুলে দিচ্ছি লোকাল ইন্ডাস্ট্রি সাপোর্ট করার জন্য, কিন্তু কোনো জিনিসের তো কোনো দাম তো কোনোদিন কমে না। অনেক কিছু আমরা ইম্পোর্ট করতাম, বাংলাদেশের লোকাল ইন্ডাস্ট্রি হওয়ার পরে কিন্তু আমরা ওদেরকে মানে অনেক ফ্যাসিলিটি দিয়েছি, আচ্ছা, ট্যাক্স অলরেডি দিচ্ছি, তাদের ভ্যাট তাদের মৌকুব করে দিয়েছি, আমরা অনেক কিছু করছি, কিন্তু দেখা গেল যে না, দাম যে এটা তুলবার আগে যা ছিল তারপরে সেমে আছে, এটা কিন্তু কমে নাই। সেই জন্য বাট আলটিমেটলি আপনার কনজিউমার বেনিফিট হয়তো 100% পাবে না, পাবে। আর এখানে খুব সোজা হিসাব, আমি প্রথমে আপনাকে বলছি যে আমরা উইল লুজ $10 মিলিয়ন ম্যাক্সিমাম ইন এক্সপোর্ট, ঠিক আছে, বাট ইম্পোর্টে কিন্তু আমরা $500 মিলিয়ন মতো আমরা কিন্তু। ধন্যবাদ জনাব চৌধুরী, আপনার নিশ্চয়ই দ্বিমত প্রকাশ করবেন। এটা ঠিক আছে, ধন্যবাদ। আসলে যে জিনিসটা এখানে আর্গুমেন্ট করলে অনেক আর্গুমেন্ট করা যায়, কারণ উনি এক সাইড দেখতেছে আর কি, যে ট্রেডার্স ইম্পোর্টার তারা কি প্রফিট করে না করে, এটার উনি একটা কথা বলছেন, শেষ পর্যন্ত উনি এন্ড ইউজার কথা বলছেন, যে এন্ড ইউজার কথা কিন্তু কোনো বেনিফিট কিন্তু আলটিমেটলি আমরা কেউ কিন্তু পাই নাই। আচ্ছা, বাংলাদেশকে আসলে এখন আমরা যেই অবস্থানে এখন অবস্থান করছি, যে এখানে এতগুলা মানুষ, আমরা 16 কোটি মানুষ, আমাদের পলিসিগুলি কিন্তু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সহায়ক হওয়া উচিত। এখন ইন্ডাস্ট্রি সহায়ক হওয়া উচিত, কারণ আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে যে আমরা কিভাবে এমপ্লয়মেন্টটাকে ক্রিয়েট করতে পারবো, এবং এটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে হলো আমাদের ইকোনমিটা কত শক্তিশালী হবে আর না হবে। ইম্পোর্টের উপর বেস করে কিন্তু
আমাদের দেশটা কিন্তু আসলে শক্তিশালী কোনো অবস্থাতে কিন্তু হতে পারবে না। ইয়েস, আমরা কিছু বেনিফিট নিতে পারি, কোনোখানে যদি উইক হয়, কোনোখানে যদি হয় সেখানে, এবং বাট আমাদের যেটা উনি খুব ইজিলি বলে, উনি এফবিসিতে অনেকদিন ধরেই ছিল, উনি ভাইস প্রেসিডেন্ট ছিল, যে এখন পর্যন্ত আমরা কিন্তু মনিটরিং সিস্টেমটাই ডেভেলপ করতে পারি না, যে কারণে আমরা কনজিউমাররা বেনিফিট নিতে পারি না। বাট এই জায়গাটা আমার মনে হয় যে ব্যবসায়ীদেরকে এবং সরকারকে বসে করতে হবে। বাট আমি যে জায়গায় আসতে চাচ্ছি সেটা হলো যে যেহেতু আমাদের এতগুলা মানুষ, আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হয় প্রতি বছর, সেহেতু ইন্ডাস্ট্রির জন্য কোনটা বেটার হবে। আজকে যদি আমি ইন্ডাস্ট্রির দিকে তাকাই, আমি ইন্ডাস্ট্রির দিকে তাকাই, আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশে এখন যে বর্তমান যে পরিস্থিতি, পরিবেশ, সেখানে কিন্তু এখন ওই গার্মেন্টস টাইপের ইন্ডাস্ট্রি ছাড়া কিন্তু অন্য ইন্ডাস্ট্রি কিন্তু সহজে এখন আসতে পারছে না। কিন্তু কেন আসতে পারতেছে না? ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা। কেন আসতে পারতেছে না? গ্যাসের সমস্যা, এগুলির জন্য, এবং ব্যাংক ইন্টারেস্ট রেট ইজ ভেরি ভেরি হাই। সো এই ধরনের ইন্ডাস্ট্রিগুলি কিন্তু এখন যতটুকু যেগুলি আছে এগুলিকে কিন্তু এখন সক্ষমতা বজায় রাখানোর চেষ্টা করতে হবে, এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলিকে টাইপের ইন্ডাস্ট্রিগুলিকে কিন্তু এখন সাপোর্ট দিতে হবে। এবং আমরা যদি মার্কেটগুলি ধরে রাখতে পারি, এবং মার্কেটগুলি যদি ধরে রাখতে পারি, আমরা যদি চীনের দিকে তাকাই, চীন দেখেন 90 থেকে 2005 পর্যন্ত কিন্তু সমানে খালি ইন্ডাস্ট্রি করছে, এবং যে কোনো প্রাইসে যে কোনো প্রোডাক্ট সে কিন্তু এক্সপোর্ট করেছে। কিন্তু এর অর্থ এই না সে লস করে কিন্তু এগুলি করছে। কিন্তু সে কি করেছিল? সে কিন্তু প্রচুর ইম্পোর্ট করে। সে কি করেছিল? সে কিন্তু তার কারেন্সিকে একদম উইক করে রেখে দিছিল, এবং এটা নিয়ে আপনারা খেয়াল করেছেন আমেরিকা, ইউরোপ কত ধরনের ফাইট করছে। 7.8 ওদের ইয়নের ভ্যালু ছিল 90-তে, এবং এটাকে সে ধরে রাখছে 2002 পর্যন্ত। তারপরে গিয়ে সেটা আস্তে আস্তে কমায়া সে আগামী এই 2012-তে এসে এটাকে 6.4-এ আনছে। 10%, 5%, 2% এরকম করে। মানুষ সবাই তখন চিল্লাচ্ছিল যে চাইনিজরা বোধহয় একটা সময় এসে ওরা ব্যাংকরাপ্ট হয়ে যাবে। কিন্তু আজকে কি হয়েছে? আসলে সময় খুব কম। আপনি যদি বলেন, আপনি যদি টাকা মূল্য বাড়াতে বলেন, তাহলে আসলে সাজেশনটা কি হবে? আমার এখানে দুইটা জিনিস হতে পারে। বাংলাদেশকে আসলে যদি ইন্ডাস্ট্রি বেস পলিসি যদি করতে হয়, এবং ইন্ডাস্ট্রিগুলি যদি সক্ষমতা বাড়াতে হয়, তাহলে আমাদের কারেন্সিটা কিন্তু আসলে আরেকটু উইক করে দেওয়া উচিত। আমি মনে করি অ্যাটলিস্ট 10 to 15% নিয়ে যাওয়া উচিত। আমাদেরকে ওই $16 বিলিয়ন আমার ব্যাংক ফরেন রিজার্ভ আছে, এটা নিয়ে কিন্তু আসলে আমরা পিছিয়ে যাব। এই মানে এটা নিয়ে খুব সন্তুষ্টি পাওয়ার মতো কোনো অবস্থা আমাদের নাই। আইদার এটা করা উচিত, অর ডুয়াল কারেন্সি, এক্সপোর্ট অর ইম্পোর্টের জন্য দুইটা। জনাব আহমেদ, আপনার কি মনে হয় ডুয়াল কারেন্সি সম্ভব কিনা? আই ডোন্ট থিংক বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের কনটেক্সটে আপনার এটা ইট উইল নট বি ফিজিবল। এটা ফিজিবল বলে আমি মনে করি। ধন্যবাদ। আমাদের সময় সমাপ্ত শেষ করতে জনাব আহমেদ। জনাব চৌধুরী, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আবার পরবর্তী বিষয়ে আবার কথা বলবো। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমার সাথেই থাকবেন, দেখা হবে আবার।